তীব্র গরমে ভারতে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। দেখা দিয়েছে পানি সংকট, শুকিয়ে যাচ্ছে গঙ্গার পানি। সিরিয়ায় সরকারি বাহিনীর হামলা বন্ধ না হলে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি বিরোধীদের। সংঘাত বন্ধে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানালেন কেরি। ইরাকে দুর্নীতি বন্ধের দাবিতে পার্লামেন্টের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। চলমান সংকট কাটিয়ে উঠতে সব রাজনৈতিক দলের জরুরি বৈঠক আহ্বান। এবং দেশে দেশে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মে দিবস। কর্মঘণ্টা কমানো ও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে হংকং ও কম্বোডিয়ায় বিক্ষোভ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। তীব্র গরমে নাকাল ভারতবাসী। একদিকে গরম, অন্যদিকে পানি সংকট। ভারতীয় গণমাধ্যমগুলোর হিসেব অনুযায়ী এই গরমে গত এক মাসে কমপক্ষে ৩০০ জনের মৃত্যু হয়েছে। প্রখর রোদে শুকাতে শুরু করেছে গঙ্গার পানিও। ৪০ ডিগ্রি সেলসিয়াসের এই গরমে পানি সংকটের কারণে তৃষ্ণা মেটানো এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ভারতে। শনিবার শিলিগুড়িতে পানির জন্য লম্বা লাইন ধরে স্থানীয়রা। পানি की स्थिति बहुत खराब है। খুবই খারাপ পরিস্থিতি এখানে। কোনো বাসায় পানি নেই। টিউবওয়েল থেকে যে পানি পাওয়া যাচ্ছে তা যথেষ্টও নয়, খাবার যোগ্যও নয়। খাবার পানির অভাবে অসুস্থ হতে শুরু করেছে সবাই। कहीं कहीं है कहीं नहीं है, वो भी काम का नहीं है। পানির খোঁজে বহুদূর পথ পাড়ি দিচ্ছে লোকজন। পানির অভাবে খরায় মাঠের পর মাঠ ফসল নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রায় 10,000 কৃষক এবার চরম ক্ষতির মুখে পড়েছে। কর্ণাটকেও পানির সংকট তীব্র হয়ে দাঁড়িয়েছে। একের পর এক নদী শুকাতে শুরু করেছে সেখানে। গরমে মারা পড়ছে প্রচুর মাছ। ভীমা নদী শুকিয়ে গেছে, এখানে কোনো পানি নেই। পানি আনতে ৩-৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে আমাদের। সবচেয়ে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে গঙ্গা নদীর পানি শুকিয়ে যাওয়া। এলাহাবাদে গঙ্গার পানি পুরোপুরি শুকিয়ে গেছে। এ নিয়ে এখন শঙ্কায় রয়েছে স্থানীয়রা। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে নদীতে কোনো পানিই নেই। পানি এতই কম যে মানুষ খুব সহজে হেঁটে নদী পার হচ্ছে। পানির কষ্টের পাশাপাশি সবাই দুশ্চিন্তায় ভুগছে এখানে। এই অবস্থায় সবাইকে পানির ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য বলছে ভারত সরকার। সচেতনতা বাড়াতে শনিবার মুরাদাবাদ শহরে স্কুল ছাত্ররা একটি র্যালি বের করে। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিয়ে তারা পানির অপচয় না করতে সবার প্রতি আহ্বান জানান। একদিকে পানি সংকট, অন্যদিকে তীব্র দাবদাহ। শনিবারও তেলেঙ্গানা, ওড়িশা সহ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। গেল সপ্তাহে বিহারে অগ্নিকাণ্ডে 10 জনের মৃত্যুর পর সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত বিহারে রান্না কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গরমে গ্রামের মানুষের স্বস্তির জন্য সরকারি সহযোগিতার তাগিদ জানিয়ে কমপক্ষে 150 শীর্ষস্থানীয় ভারতীয় অর্থনীতিবিদ, সমাজসেবক এবং শিক্ষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ভারতের উত্তরখণ্ডের পাহাড়ি এলাকার ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দমকল কর্মীদের পাশাপাশি শনিবার বিমান বাহিনীর সদস্যরাও আগুন নেভানোর অভিযানে যোগ দেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরখণ্ডের পৌরি এলাকায় গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দাবানলে এ পর্যন্ত প্রায় ৩,০০০ একর বনাঞ্চল পুড়ে গেছে। এতে এক শিশু ও 3 নারী সহ 7 জনের মৃত্যুও হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 7 জন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত 6,000 কর্মী। আঞ্চলিক গভর্নরের আহ্বানের পর আগুন নিয়ন্ত্রণে শনিবার ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি যোগ দেয় দেশটির বিমান বাহিনী। সিরিয়ায় অবিলম্বে বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর হামলা বন্ধ না হলে তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিরোধীদের জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন। এদিকে দেশটির আলেপ্পোয় সরকারি বিমান হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। এরই মধ্যে সিরিয়ায় রক্তপাত আর সংঘর্ষ বন্ধে মার্কিন সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নবম দিনের মতো চলছে সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা। শনিবার অন্তত 30 দফা হামলা চালায় সরকারি যুদ্ধ বিমানগুলো। এসব হামলায় শিশুসহ হতাহত হন বহু মানুষ। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, এ পর্যন্ত নিহতের সংখ্যা 250 ছাড়িয়েছে। শুক্রবার মধ্যরাতে সরকারের পক্ষ থেকে একতরফা 72 ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করা হলেও আলেপ্পোকে এর বাইরে রাখা হয়।
এ অবস্থায় আলেপ্পো রক্তপাতের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার সরকার। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় আরব লীগের দেশগুলোকে জরুরি বৈঠকে বসতেও আহ্বান জানায় কাতার। কাতারের এই আহ্বানের মধ্যে সিরিয়ার বিরোধীদের একটি বড় জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের প্রধান আনাস আল আবদে আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন। তুরস্কে সংগঠনের এক জরুরি বৈঠকের পর তিনি সরকারি বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোরও হুমকি দেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে আসাদ বাহিনী যেভাবে বিদ্রোহীদের উপর হামলা চালাচ্ছে তাতে পাল্টা হামলা চালানো ছাড়া আর কোনো উপায় নেই। আমরা যুদ্ধবিরতি মেনে নিয়েছি, তার মানে এই নয় যে লড়াই করতে ভুলে গেছি। বাশার আল আসাদ স্পষ্টভাবে যুদ্ধাপরাধী। এ অবস্থায় সিরিয়ার সংঘাত ও সংঘর্ষ বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বিমান হামলা বন্ধে আসাদ সরকারকে চাপ দিতে জন কেরি রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি। তবে কেরি রাশিয়ার প্রতি আহ্বান জানালেও রুশ সরকার সাফ জানিয়ে দিয়েছে এ ধরনের কোনো ইচ্ছা তাদের নেই। মস্কোয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেনান্ডি গাতিলভ বলেন, আলেপ্পোয় আইএস আল নুসরার মতো জঙ্গি গোষ্ঠী যারা নিরাপত্তা পরিষদের কালো তালিকাভুক্ত আসাদ বাহিনী তাদের উপরই হামলা চালাচ্ছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইরাক ও সিরিয়ায় বিমান হামলায় নিহত আইএস সদস্যদের সন্তানেরা প্রতিশোধ নিতে তৈরি হচ্ছে জানিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে আইএসের মিডিয়া শাখা আল হায়াত সেন্টার ভিডিওটি প্রকাশ করেছে বলে উল্লেখ হয়েছে। সম্প্রতি প্রকাশিত এই ভিডিওতে শিশুদের আইএসের তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণ নিতে দেখা যায়। স্বজন হত্যার প্রতিহিংসায় এই শিশুরা নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দিতে প্রস্তুত বলে জানায় আইএস। ভিডিওটিতে পশ্চিমা দেশগুলোকে আরও হামলার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ ও সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের নাম উল্লেখ করে তাদের উপর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় আইএস। তবে পশ্চিমা গণমাধ্যমগুলো একে প্রোপাগান্ডা বলে উল্লেখ করেছে। বিমান হামলা চালিয়ে ইরাক ও সিরিয়ায় এখন পর্যন্ত 1000 আইএস জঙ্গিকে হত্যার দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2014 সালের সেপ্টেম্বরে শুরু হওয়া জঙ্গি বিরোধী এ অভিযানে এখনো পর্যন্ত কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি বলেও দাবি যুক্তরাজ্যের। এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ বিমান অভিযানে ইরাকে 974 জন এবং সিরিয়ায় 22 জঙ্গি নিহত হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বক্তব্যের বিরোধিতা করেছেন বিমান হামলা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ওয়ার্সের প্রধান ক্রিস উড। যুক্তরাজ্যের দাবিকে হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, যে কোনো ধরনের বিমান হামলায় বেসামরিক নাগরিকদের জন্য বিপজ্জনক। সৌদি সরকারকে জঙ্গি সংগঠন আল কায়েদা ও আইএসের সঙ্গে তুলনা করেছেন ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ। রুশ গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হাউথি দমনের নামে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে। সৌদি আরব, তুরস্ক সহ কয়েকটি আরব দেশ সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ তার। আল কায়েদা, আইএস, আল নুসরা সবগুলোর জন্ম হয়েছে মুসলিম ব্রাদারহুড থেকে। এই মুসলিম ব্রাদারহুড সরাসরি সৌদি আরবের তত্ত্বাবধানে বেড়ে উঠেছে। নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারাই বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছে। তুরস্ক, কাতার সহ অনেকেই তাদের সঙ্গে যোগ দিয়েছে। আন্তর্জাতিক সময়ে আরও দেখবেন, শরণার্থী সংকট সমাধানে তুরস্ক ইইউ চুক্তি ইতিবাচক ভূমিকা রাখছে দাবি দাউদৌলুর। লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে 84 জন নিখোঁজ। ইরাকে চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে সব রাজনৈতিক দলকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম। শনিবারের সরকার বিরোধী বিক্ষোভ ও ভাঙচুরের পর পরিস্থিতি আপাতত নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তবে বিক্ষোভকারীরা এখনও পার্লামেন্টের সামনে অবস্থান করায় পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনের দাবিতে সরকারের বিরুদ্ধে শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারীদের গত কয়েকদিনের বিক্ষোভ শনিবার আরও জোরালো হয়। এদিনও পার্লামেন্ট সদস্যরা নতুন মন্ত্রিসভার অনুমোদনে ব্যর্থ হলে বিকেলের দিকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশ করে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পার্লামেন্ট থেকে এমপিরা পালিয়ে যেতে থাকলে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন। পরে পার্লামেন্ট ভবন দখল করে সরকার ও দুর্নীতি বিরোধী নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই তাদের সরে যেতে হবে। আমরা দেশের সবাইকে এ আন্দোলনের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
কট্টর শিয়া নেতা মুক্তাদা আল সদর এই পরিস্থিতিকে জনরোষের বিস্ফোরণ আখ্যা দিয়ে এটি দুর্নীতিবাদ সরকারের পরিবর্তনের সূচনা বলে উল্লেখ করেছেন। যখন মানুষ তার জীবন ও ভাগ্যের পরিবর্তন চায়, স্রষ্টা তাদের পক্ষে থাকেন। জনরোষ শুধু রাষ্ট্রের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নয়, পুরো সরকারকেই পরিবর্তন করে দিতে পারে। যারা দুর্নীতির বিপক্ষে, আমি আজ তাদের সমর্থন জানাচ্ছি। সংস্কার বিরোধী পার্লামেন্ট সদস্যদের অনুপস্থিতির কারণে শনিবার সকালের অধিবেশনে প্রধানমন্ত্রী আবাদি মনোনীত মন্ত্রিসভার নতুন সদস্যদের অনুমোদনে ভোটাভুটি হয়নি। বিকেলের অধিবেশনেও পার্লামেন্ট সদস্যরা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে বিষয়টি আগামী সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করা হয়। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ভাঙচুর চালানোর কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি তাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের আহ্বান জানান। বাগদাদের পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী আবাদি। বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন দখলের পরপরই বাগদাদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরিস্থিতি মোকাবেলায় সব দলের রাজনৈতিক নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম। মন্ত্রিপরিষদের সদস্যদের বরখাস্ত করে দল নিরপেক্ষ টেকনোক্রেটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে শিয়া নেতা মুক্তাদা আল সদর প্রধানমন্ত্রী আবাদির উপর চাপ দিয়ে আসছেন। কিন্তু দেশটির রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে প্রধানমন্ত্রী আবাদি সে পথে এগোতে পারছেন না। শিয়াদের পার্লামেন্ট দখলের ঘটনায় পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইরাকের কিরকুক প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বশির শহর আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার যৌথ বাহিনীর সহায়তায় শহরটিতে প্রবেশ করে 3 দিক থেকে আইএসের উপর হামলা চালায় ইরাকি সেনারা। তুমুল সংঘর্ষের এক পর্যায়ে আইএস জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয় বলে জানায় তারা। বশির ছাড়াও এদিন নিকটবর্তী মুআমারে গ্রামও নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইরাকি সেনারা। এর আগে রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আরও 2টি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে সেনাবাহিনী। The Iraqi army says it is now ready to liberate Bashir from ISIL, and that the soldiers are fully. ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় অন্তত 23 শিয়া তীর্থযাত্রী নিহত ও 48 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। শনিবার বাগদাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নাহরা ওয়ান এলাকায় এই ঘটনা ঘটে। প্রখ্যাত শিয়া ইমাম মুসা ইবনে জাফর আল কাজিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একদল শিয়া তীর্থযাত্রী খাদিমিয়ায় তার মাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নাহারা ওয়ানেল একটি বাজারে যাত্রাবিরতির সময় তাদের উপর হামলা চালানো হয়। হামলার পরপরই উগ্রপন্থী জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মে দিবস। দিবসটিতে কয়েকটি দেশে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা। দক্ষিণ কোরিয়ায় উন্নত কাজের পরিবেশের দাবিতে বিক্ষোভ করেছেন অন্তত 30,000 শ্রমিক। কর্মঘণ্টা কমানো ও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে হংকং ও কম্বোডিয়ায়ও মে দিবস উপলক্ষে হাজার হাজার শ্রমিক নেমে আসেন রাস্তায়। 8 ঘন্টা কর্মদিবস এবং শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকের দাবিতে 130 বছর আগে যে বিক্ষোভ থেকে মে দিবসের উৎপত্তি হয়েছিল, সেই একই দাবিতে আজও বিক্ষোভ করতে হচ্ছে শ্রমিকদের। মে দিবস স্মরণে হংকংয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমে আসে হাজারো শ্রমিক। আমরা শ্রমিকের ন্যূনতম অধিকার চাই। হংকংয়ে শ্রম দিবস 8 ঘন্টারও বেশি, আর পারিশ্রমিকও পর্যাপ্ত নয়। সর্বনিম্ন মজুরি যা নির্ধারণ করা হয়েছে তা খুব কম। আমরা আমাদের দাবি মে দিবসের এই সমাবেশে তুলে ধরতে এসেছি। হংকং এর মতো কম্বোডিয়াতেও মে দিবস উপলক্ষে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। কৃষি পণ্যের প্রসার ও কৃষকদের অধিকারের দাবিতে স্লোগান দিতে দেখা যায় অনেক বিক্ষোভকারীকে। পোশাক শিল্পের শ্রমিকরা তাদের মজুরি বাড়ানোর দাবি জানান। আমি পোশাক কারখানায় কাজ করি, আমার যে মজুরি তা দিয়ে সংসার চলতেই চায় না। আমাদের মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছি আমি। দক্ষিণ কোরিয়ার রাস্তায় অন্তত 30,000 মানুষ জড়ো হয় মহান মে দিবস উপলক্ষে। উন্নত কাজের পরিবেশ সহ নিজেদের নানা অধিকারের দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন করে। রাশিয়ায় শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নেয় শত শত শ্রমিক। মে দিবস স্মরণে মস্কো সেন্ট্রাল রেড স্কয়ারে জড়ো হয়ে শহর প্রদক্ষিণ করে তারা। এদিকে দিবসটি স্মরণে মে দিবসের আগের দিন শনিবার জার্মানিতে আয়োজিত বামপন্থীদের বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় 2000 বিক্ষোভকারীর মধ্যে অন্তত 800 বিক্ষোভকারী পুলিশের ওপর হামলা চালায়। এ সময় অনেককে আটক করে পুলিশ।
1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে দৈনিক 8 ঘন্টা কর্মঘণ্টার দাবিতে হাজারো শ্রমিক জড়ো হয়। হঠাৎ করে শ্রমিকদের ঘিরে থাকা পুলিশের ওপর কেউ একজন বোমা ছুঁড়ে মারলে কয়েকজন পুলিশ নিহত হয়। এ সময় শ্রমিকদের ওপর পুলিশ গুলি ছুঁড়লে 10 থেকে 12 জন নিরীহ শ্রমিক মারা যায়। 1891 সালে আন্তর্জাতিকভাবে এ দিবসটিকে মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। কাতারে 2022 বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নির্মাণাধীন স্টেডিয়ামে কর্মরত ভারতীয় এক শ্রমিক মারা গেছেন। 48 বছর বয়সী জলেশ্বর প্রসাদ কর্মস্থলে অসুস্থ বোধ করলে 2 ঘন্টা পর হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসক। কাতারের রাজধানী দোহায় 2022 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নির্মাণ করা হচ্ছে 60,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবেন এমন স্টেডিয়াম। আর এতে বহু অভিবাসী শ্রমিক কাজ করছেন। নির্মাণাধীন স্টেডিয়ামে বিদেশি শ্রমিকদের মানবেতর জীবনযাপন নিয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনেক আগেই প্রশ্ন তুলেছে। প্রচণ্ড রোদে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে ইতোমধ্যে অন্তত 1200 অভিবাসী শ্রমিক প্রাণ হারিয়েছেন। শ্রমিকদের মজুরিও অনেক কম। মানবাধিকার সংগঠনগুলো মনে করে স্টেডিয়ামে খেলা শুরুর আগেই হয়তো আরও 4000 শ্রমিক প্রাণ হারাবেন। 114 report commissioned by the Qatari government into migrant labour and human rights says laws need to be better. আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন। জার্মানিতে কট্টর ডানপন্থী এএফডি দলের সম্মেলন স্থলের বাইরে বামপন্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, আটক 4 শতাধিক। ইরানের দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানির মিত্র সংস্কারবাদী দলের নেতারা জয়লাভ করেছেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী 68টি আসনের মধ্যে 33টিতে রুহানির মিত্ররা জয়লাভ করেছেন। এদের মধ্যে 31 জনই সংস্কারবাদী আর বাকি 2 জন উদারপন্থী। বাকি জোটের নেতারা 21টি আসনে জয় পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন 14টি আসনে। শুক্রবারের দ্বিতীয় দফা বা রান অফ নির্বাচনের মধ্য দিয়ে 290 আসনের নতুন পার্লামেন্টের ভোটাভুটি সম্পন্ন হল। গত 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে 68টি আসনের ফলাফল স্পষ্ট না হওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয় ইরানে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ৫ম দফার ভোট গ্রহণে ৭৮% ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। কলকাতায় 4টি, 24 পরগনায় 31টি আর হুগলি জেলায় 18টি আসনে 349 জন প্রার্থী নির্বাচনের জন্য 1.5 কোটি ভোটার এবার ভোট দেন। দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ দফার ভোট গ্রহণকালে সংঘর্ষের ঘটনায় এবার নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতার চেষ্টার অভিযোগে কমপক্ষে 200 জনকে আটক করা হয়েছে। বুথ ফেরত জরিপ বলছে প্রতিটি আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ভারতে পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খানের কনসার্টকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে শিবসেনার কর্মীরা। শনিবার আহমেদাবাদে রাহাত ফতে আলী খানের কনসার্টের সামনে শিবসেনার কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ করে। তাদের বক্তব্য, পাকিস্তানি শিল্পীর ভারতে এই কনসার্ট ভারতীয়দের সংস্কৃতি বহির্ভূত। পাকিস্তানি শিল্পীকে ভারতে আমন্ত্রণ জানানোয় তারা এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশ এসে বেশ কয়েকজনকে সেখান থেকে আটক করে নিয়ে যায়। ভারতের উত্তরপ্রদেশে মানব পাচারকারীদের হাত থেকে 10 থেকে 11 বছর বয়সী 5 শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়। গোরাখপুর এলাকায় এক অভিযানে এসব শিশুকে উদ্ধার করে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়। এদের সবাই স্থানীয় চাম্পারান জেলার একই গ্রামের বাসিন্দা। আহমেদাবাদে ভালো চাকরি দেবার নাম করে তাদের নিয়ে আসা হয় বলে জানান স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। 2015 সালের এক পরিসংখ্যানে বলা হয়, ভারতে পাচারের শিকার ভুক্তভোগীর সংখ্যা 3,60,00,000-এরও বেশি। তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি পুলিশ সদর দপ্তরের কাছে গাড়ি বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 23 জন। রোববার সিরিয়ার সীমান্তের কাছে গাজিয়ান্তেপ শহরে এই বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে 19 জনই পুলিশ সদস্য বলে জানায় কর্তৃপক্ষ। বিস্ফোরণের পর আহতদের দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হয়। এখনো পর্যন্ত কারো পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে তুর্কি সরকার। এই অভিযানে কুর্দি যোদ্ধাদের বিভিন্ন অবস্থান গুড়িয়ে দেওয়া হয় বলে জানায় আল জাজিরা। শনিবার স্থানীয় সময় রাত 11টা থেকে প্রায় 2টা পর্যন্ত তুরস্কের 4টি F-16 ও 14টি F-4 জঙ্গি বিমান ইরাকের উত্তরাঞ্চলে অভিযান চালায় বলে জানায় তুর্কি সামরিক বাহিনী।
এছাড়া দিয়ারবাকির বিমান ঘাঁটি থেকে আরও 2টি F-4 বিমান তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে কুর্দিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। 2 বছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাই থেকে কুর্দি বিদ্রোহীদের নির্মূলে সর্বাত্মক অভিযান চালিয়ে আসছে তুরস্ক সরকার। তুরস্ক ইইউ চুক্তি কার্যকরের পর তুরস্ক হয়ে গ্রিসে যাওয়া অভিবাসীর সংখ্যা কমে এসেছে উল্লেখ করে চুক্তিটি সফল হয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। এদিকে শনিবার লিবিয়া উপকূলে অভিযান চালিয়ে 2টি নৌকা থেকে 200-রও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। লিবিয়া উপকূলে একটি নৌযানডুবির ঘটনায় 26 জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 84 জন নিখোঁজ রয়েছেন। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে সাগরে ডুবন্ত অবস্থায় 25 জনের বেশি লোককে উদ্ধার করে ইতালীয় কোস্টগার্ড। এ ঘটনায় নিখোঁজ 80 জনের বেশি অভিবাসীকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের ইতালির সিসিলি দ্বীপের দক্ষিণে লাম্পেডুসায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে একই অঞ্চলের সাগরে অভিযান চালিয়ে 2টি নৌকা আটক করে ইতালীয় কোস্টগার্ড। এসব নৌকা থেকে 200-র বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা অভিবাসীরা কোন দেশের নাগরিক সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় 27,000 অভিবাসী ইতালি পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই যাত্রায় মৃত্যু হয়েছে অন্তত 1,200-র বেশি অভিবাসীর। ভূমধ্যসাগরে লিবিয়া ও ইতালি উপকূল হয়ে অভিবাসীদের আগমন অব্যাহত থাকলেও তুরস্ক ইইউ চুক্তি কার্যকরের পর তুরস্ক হয়ে গ্রিসে আসা অভিবাসীর সংখ্যা প্রায় বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। এবছরের এপ্রিল মাসে তুরস্ক ইইউ চুক্তি কার্যকরের পর থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়া অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছে। আগে যেখানে প্রায় 7,000 লোক যেত, এখন সংখ্যাটি 80 থেকে 90 এর বেশি নয়। এতে বোঝা যায় যে আমরা সফল হয়েছি। এই চুক্তি অনুযায়ী আমরা 20 জন সিরীয় শরণার্থীকে ফিরিয়ে এনে আশ্রয় দিয়েছি, আর এখান থেকে 110 জন সিরীয় শরণার্থীকে ইউরোপে পাঠানো হয়েছে। এদিকে গ্রিসের এথেন্সে অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসব গুড ফ্রাইডেতে শরণার্থীদের মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন। গ্রিসে আটকে পড়া কয়েক হাজার শরণার্থীর সাহায্যে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। শিরিন আক্তার, সময় সংবাদ। বাল্টিক সাগরের আকাশে যে কোনো পক্ষের সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণের অধিকার রাশিয়ার আছে বলে জানিয়েছে মস্কো। গত শুক্রবার রুশ সামরিক বিমানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধবিমানকে বাধা দেওয়ার যে অভিযোগ করেছে পেন্টাগন, তার প্রতিক্রিয়ায় শনিবার মস্কোর পক্ষ থেকে এই মন্তব্য করা হয়। রুশ প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানায়, যখন থেকে মার্কিন গোয়েন্দা বিমান রাশিয়ার সীমান্তে নজরদারি শুরু করেছে, তখন থেকেই বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে বাধা দেওয়ার অধিকার মস্কোর আছে। রাশিয়ার বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমা মেনেই বাল্টিক সাগরে টহল দেয় বলে জানায় মস্কো। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায়, শুক্রবার একটি রুশ সুখোই SU-27 যুদ্ধবিমান মার্কিন টহল বিমান RC-135 এর মাত্র 30 মিটার দূর দিয়ে বিপজ্জনকভাবে উড়ে যায়। এর আগে গত 13 এপ্রিল বাল্টিক সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ USS ডোনাল্ড কুকের কাছ দিয়ে রুশ যুদ্ধবিমানের উড়ে যাওয়ার অভিযোগ করেছিল পেন্টাগন। পোল্যান্ড সহ আরও বেশ কয়েকটি বাল্টিক দেশের রুশ সীমান্তে ন্যাটো 4000 সেনা মোতায়েন করতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ওয়ার্কের বরাতে গণমাধ্যম আরও জানায়, বাল্টিক দেশগুলোর সঙ্গে সীমান্তে সম্প্রতি রাশিয়ার সামরিক মহড়া বৃদ্ধি করায় এর জবাবে এই সেনা মোতায়েন করা হবে। রুশ সামরিক বাহিনীর এ ধরনের আচরণকে উস্কানিমূলক বলেও মন্তব্য করেন ওয়ার্ক। ইতোমধ্যে লিথুয়ানিয়ায় জার্মান সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে শুক্রবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, ন্যাটোর মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শক্তি বৃদ্ধি করাই জোটের লক্ষ্য। বিদ্যুতের ব্যবহার কমাতে ডে লাইট সেভিং বা প্রচলিত সময় আধা ঘন্টা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা। শনিবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। একই সঙ্গে দেশটির চলমান খরার জন্য জ্বালানি সংকটকে দায়ী করেন তিনি। জ্বালানি সংকটের কারণে ভেনেজুয়েলার জল ও বিদ্যুৎ ও অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এরই মধ্যে সরকার বিপণী বিতানগুলোকে আধাবেলা বন্ধ ও নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিয়েছে। এর আগে চরম আর্থিক সংকটে থাকা দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ এই দেশটিতে সরকারি চাকুরির ক্ষেত্রে সপ্তাহে কর্মদিবস মাত্র 2 দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। যুক্তরাষ্ট্রের টেক্সাসে কার্নিভাল চলার সময় একটি রাইড থেকে ছিটকে পড়ে মারা গেছে এক কিশোরী। টেক্সাসের এল পাসোতে সেন্ট থমাস অ্যাকুইনাস চার্চ কার্নিভালে শুক্রবারে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কিশোরীর পরিচয় জানা যায়নি। রাইডটিতে আরও 2 কিশোরী ছিল,
তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ঝড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। অব্যাহত বৃষ্টির ফলে সম্প্রতি সৃষ্ট বন্যার পাশাপাশি গত কয়েকদিনের প্রবল বাতাস আর ঝড়ের কারণে টেক্সাসের বিভিন্ন শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানায় শনিবার ডালাস থেকে প্রায় 100 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত প্যালেস্টিন নামক এলাকায় একটি বাড়ি বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পর প্রবল ঝড়ে এর ছাদ ভেঙে পড়লে ওই 5 জনের মৃত্যু ঘটে। এদের মধ্যে একজন বৃদ্ধা ও তার 4 নাতি রয়েছে বলে জানা গেছে। শনিবার ডালাসে সর্বোচ্চ 19 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পানি রেকর্ড করা হয়। এছাড়াও হিউস্টন শহরেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের কারণে শহরের বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জার্মানিতে অভিবাসী বিরোধী কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডির সম্মেলনের প্রতিবাদে তাদের সম্মেলনস্থলের বাইরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে প্রায় 400 বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এদিন সম্মেলনস্থলের আশপাশে প্রায় 1000 পুলিশ মোতায়েন করা হয়। তবে বিক্ষোভে হাঙ্গামা সত্ত্বেও শনিবার যথাসময়ে শুরু হয় সম্মেলন। শনিবার জার্মানির স্টুটগার্টে আয়োজন করা হয় ইসলাম ও শরণার্থী বিরোধী কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের বার্ষিক সম্মেলন। এর প্রতিবাদে সম্মেলনস্থলের বাইরে জড়ো হয় বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী বাম রাজনীতির অনুসারী আন্দোলনকারীরা। এএফডির মতো ইসলাম ও শরণার্থী বিরোধী একটি কট্টর দলকে আমরা কিছুতেই সম্মেলন করতে দিতে পারি না। তারা শুধু বর্ণবাদী নয়, তারা সামাজিক বৈষম্যের রাজনীতির সঙ্গে জড়িত। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রথাগত বাম রাজনীতির অনুসারী বিক্ষোভকারীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে এবং সম্মেলনে যোগ দিতে আসা এএফডির প্রতিনিধিদের ধাওয়া করে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশও পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে 4 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা বলা হলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে এত কিছু সত্ত্বেও এদিন যথাসময়ে শুরু হয় এএফডির সম্মেলন। এতে দলটির গঠনতন্ত্রে সংশোধনী এনে এএফডিকে আনুষ্ঠানিকভাবে একটি ইসলাম বিরোধী দল হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি জার্মানিতে বোরকা এবং মসজিদের মিনার নির্মাণ নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়। রোববার এই সংশোধনী প্রস্তাবের ওপর দলের প্রতিনিধিদের ভোটাভুটির কথা রয়েছে। আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। জার্মানি কোনো ইসলামী রাষ্ট্র নয়, এটি একটি খ্রিস্টান ধর্মপ্রধান রাষ্ট্র এবং পশ্চিমা সংস্কৃতি এদেশের পরিচায়ক। আমরা সমাজে কোনো ধরনের অরাজকতা চাই না। আগামী নির্বাচনে যে কোনো মূল্যে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব। গত মাসে অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনে 3টি অঙ্গরাজ্যের সবকটিতেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শুরু থেকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের শরণার্থী নীতির বিরোধিতা করে আসা এএফডি। আগামী বছর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে বিদেশ নীতির কথা ঘোষণা করেছেন তা গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন দলীয় প্রতিদ্বন্দ্বী জন কেইসিক। শনিবার ক্যালিফোর্নিয়ার স্যান হোসের এক নির্বাচনী প্রচারণায় কেইসিক বলেন, ট্রাম্পের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। গণমাধ্যম সংবাদ তৈরির জন্য যে ধরনের মন্তব্য পছন্দ করে, ট্রাম্প বিচার বুদ্ধিহীনভাবে তাই বলে যাচ্ছেন। একই দিন ক্যালিফোর্নিয়ার বার্লিংহামেও প্রচারণা সভা করেন মনোনয়ন দৌড়ে বেশ পিছিয়ে পড়া কেইসিক। তবে এখনও মনোনয়নের প্রতিযোগিতা শেষ হয়ে যায়নি বলে সমর্থকদের আশ্বাস দেন তিনি। এদিন বার্লিংহামে প্রচারণায় ছিলেন রিপাবলিকানদের মনোনয়ন লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে থাকা টেড ক্রুজও। আগামী 7 জুনের প্রাইমারিতে তার পক্ষে সমর্থন দিতে ভোটারদের আহ্বান জানান টেক্সাস সিনেটর। পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যে রিপাবলিকানদের 172 জন ডেলিগেট রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কৌতুক করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার নিজ বাসভবনে রাজনীতিবিদ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউসের সংবাদদাতাদের সৌজন্যে আয়োজিত নৈশভোজে ওবামাকে অনেকটা কমেডিয়ানের ভূমিকায় দেখা যায়। এ সময় ওবামা আগত অতিথিদের সঙ্গে হাস্যরসে মেতে ওঠেন। গত বছর এমন আয়োজনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির কথা স্মরণ করে ওবামা তার নানা অঙ্গভঙ্গি করার চেষ্টা করেন। প্রেসিডেন্টের ডিনারে ভারমন্টের প্রেসিডেন্ট বার্নি স্যান্ডার্সও যোগ দেন। এ সময় ওবামা স্যান্ডার্সের প্রতি শুভকামনা জানান। হিলারির প্রতি ইঙ্গিত করে ওবামা বলেন, আগামী বছর হোয়াইট হাউসের এই আয়োজনে একজন নারী প্রেসিডেন্ট আপনাদের স্বাগত জানাবেন। ওবামার ডিনারে বিনোদন জগতের বিভিন্ন তারকারাও যোগ দেন। 2017 সালের 20 জানুয়ারি হোয়াইট হাউস ত্যাগ করবেন ওবামা।
to our democracy. And come on. Although I am a little hurt that he's not here tonight. We had so much fun the last time. রাশিয়ার সামারা শহরের কাছে উগ্রবাদী মুসলিমদের একটি প্রার্থনা কেন্দ্রে বিস্ফোরকের সন্ধান পাওয়ার পর সেটিকে ধ্বংস করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় অর্ধশতাধিক সালাফিকে আটক করা হয়েছে। 1 কেজিরও বেশি ওজনের ওই বিস্ফোরক হলের ভেতর থেকে বের করে আনা খুবই ঝুঁকিপূর্ণ কাজ ছিল বলে জানায় বোমা নিষ্ক্রিয়কারী দল। আর তাই কক্ষের ভেতরেই সেটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রার্থনা কক্ষটির একটি অংশ ধ্বংস হয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে 50 জনেরও বেশি সালাফি সমর্থককে আটক করে নিরাপত্তা বাহিনী। এখানে উগ্রবাদী সালাফি অনুসারীরা বিভিন্ন জমায়েতের আয়োজন করতে বলে জানায় কর্তৃপক্ষ। প্রার্থনা কেন্দ্রটি আঞ্চলিক মুসলিম কমিউনিটি কর্তৃপক্ষের নিবন্ধন না নিয়েই তৈরি করা হয়। রাশিয়ার রাজধানী মস্কোতে উদযাপিত হল অর্থোডক্স খ্রিস্টীয় সম্প্রদায়ের ইস্টার উৎসব। শনিবার এই উপলক্ষে মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রাল গির্জায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও অনুষ্ঠানে আরও যোগ দেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ও তার স্ত্রী এবং মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। যিশু খ্রিস্টের পুনরুত্থানের বিশেষ এই দিনটি স্মরণে এদিন পবিত্র নগরী জেরুজালেম থেকে বহন করে আনা পবিত্র অগ্নিশিখা মস্কোয় গ্রহণ করেন গির্জার শীর্ষ ধর্মগুরু। পরে দিনটি উপলক্ষে অর্থোডক্স সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান তিনি। দিনটি উপলক্ষে প্রতি বছর জেরুজালেমে পবিত্র এই অগ্নিশিখা প্রজ্বলন করা হয়, যা পরবর্তীতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলেও পালন করা হয়। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। তীব্র গরমে ভারতে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। দেখা দিয়েছে পানি সংকট, শুকিয়ে যাচ্ছে গঙ্গার পানি। সিরিয়ায় সরকারি বাহিনীর হামলা বন্ধ না হলে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি বিরোধীদের। সংঘাত বন্ধের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানালেন কেরি। ইরাকের দুর্নীতি বন্ধের দাবিতে পার্লামেন্টের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। চলমান সংকট কাটিয়ে উঠতে সব রাজনৈতিক দলের জরুরি বৈঠক আহ্বান। এবং দেশে দেশে নানা কর্মসূচিতে পালন করা হচ্ছে মে দিবস। কর্মঘণ্টা কমানো ও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে হংকং ও কম্বোডিয়ায় বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।